আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করতেছি। আমাদের আজকের লেকচারটা হবে পিএন জাংশন ফরমেশন হওয়ার পর গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে প্রথমে কন্টাক্ট পটেনশিয়ালের ইকুয়েশন ডিরাইভেশন, যেটাকে আমরা বলতেছিলাম ভি নট। তারপরে আমরা শিখছিলাম হচ্ছে কন্টাক্ট পটেনশিয়াল এবং ট্রানজিশন রিজিয়নের যে উইডথটা থাকে বা ডাব্লিউ যেটাকে আমরা বলি, এদের মধ্যে যে রিলেশন আছে সেইটা। এবং তারপর আমরা এই রিলেশন গুলার থেকে কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ক্লাসটা পুরোপুরি থিওরিটিক্যাল একটা ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা পিএন জাংশনকে এক্সটার্নাল কিছু কি বলে এক্সটার্নাল কিছু এনার্জি যদি প্রোভাইড করি, হইতে পারে সেটা হচ্ছে ভোল্টেজ বা হচ্ছে অন্যান্য কোনো প্যারামিটার যদি চেঞ্জ করি এক্সটার্নালি, তাইলে পিএন জাংশনের যে গঠন বা ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়। যেমন ধরো, আমরা যদি একটা পিএন জাংশনকে কোনো বায়াজিং না দেই, তাইলে তার মধ্য দিয়ে নেট কারেন্ট ফ্লো এর পরিমাণ হচ্ছে জিরো। কিন্তু আমরা যদি একটা পিএন জাংশনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বায়াজিং দেই, যেমন আমি যদি একটা পিএন জাংশনকে 0.3 ভোল্ট বায়াস করি, তাহলে কি এটা কাজ করবে বলতো? আমি যদি একটা পিএন জাংশন, ধরো একটা সিলিকন পিএন জাংশনকে 0.3 ভোল্ট দিয়ে বায়াস করি, তাহলে কি এটা কাজ করবে? না স্যার। কাজ করতে হলে মিনিমাম কত দিতে হবে? স্যার 0.7। 0.7। তার মানে ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা তো ওভারকাম করতেই হবে, এটা তো প্রাইমারি একটা কন্ডিশন। কিন্তু যখন থ্রেশহোল্ড ভোল্টেজ ওভারকাম হয়ে যাবে, তখন কিন্তু পিএন জাংশনের মধ্যে কারেন্ট ফ্লো এর পরিমাণ সিগনিফিক্যান্টলি চেঞ্জ হবে। একদম আস্তে আস্তে চেঞ্জ হবে তা না, এটা এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়ে যাবে। তার মানে রিলেশনটা এক্সপোনেনশিয়াল, লিনিয়ার না। তো এই যে পরিবর্তনটা, অথবা আমরা যদি একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তাহলে একটা সুনির্দিষ্ট পরিমাণ রিভার্স বায়াস দিতে দিতে হচ্ছে এ কোনো কারেন্ট দিবে না, মানে একদমই মাইক্রো এম্পিয়ার রেঞ্জের একটা কারেন্ট দিবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট পরিমাণ রিভার্স বায়াস আমরা ওভারকাম করে ফেলি, তখন কিন্তু জাংশন ব্রেক ডাউন হয়, এবং ব্রেক ডাউন হইলে কিন্তু সেখানে আবার তখন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হইতে পারে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স গত পরিবর্তন, এগুলা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হবে কখনো? না স্যার। এগুলো হচ্ছে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য, তাই না? তাহলে এই যে একটা পিএন জাংশনের ইকুইলিব্রিয়াম ক্যারেক্টারিস্টিক্স, এতদিন আমরা যা দেখছি সেগুলো ছিল ইকুইলিব্রিয়াম ক্যারেক্টারিস্টিক্স। আজকের ক্লাসে আমরা যা কিছু দেখবো এগুলো হচ্ছে নন ইকুইলিব্রিয়াম ক্যারেক্টারিস্টিক্স। তাহলে নন ইকুইলিব্রিয়াম ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথমেই যেটা সবচেয়ে বেশি আলোচনা করতে হয়, সেটার নাম হচ্ছে কি ফরওয়ার্ড বায়াজিং কন্ডিশন, আর আরেকটা হচ্ছে কি রিভার্স বায়াজিং কন্ডিশন। তাইলে এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি আলোচনা করতে হবে। এর বাইরে পিএন জাংশনের মধ্যে ক্যাপাসিটেন্স তৈরি হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তারপর পিএন জাংশনের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনের যে টাইম, কালকের ক্লাসে একজন বলতেছিল যে স্যার এখানে টাইমের কি সম্পর্ক, ওইটা নিয়ে আমরা একটা লেকচারে আলোচনা করব। আচ্ছা, তাইলে দেখো এখানে ছোট করে আরেকটা জিনিসও লেখা আছে, সেটার নাম কি স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশন মানে কি একটু মনে করে দেখো, চ্যাপ্টার 4-এ আমরা এই জিনিসটা একবার আলোচনায় আনছিলাম যে স্টেডি স্টেট মানে হচ্ছে ডিডিটি অফ এনিথিং। ধরো এখানে যে কোনো কিছুই আছে, ডিডিটি অফ এনিথিং ইজ ইকুয়াল টু জিরো, এটাকে বলা হয় স্টেডি স্টেট। তার মানে সময়ের সাথে তার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? ধরো ডিডিটি অফ এক্স, এক্স বলতে এখানে কোনো একটা কনসেন্ট্রেশন হইতে পারে, বা এখানে তোমার ওই যে এন এ এন ডি যে কোনো কিছুই হইলো যে কনসেন্ট্রেশন, তাহলে একটা কনসেন্ট্রেশন যদি সময়ের সাথে অপরিবর্তনশীল হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন। আর যদি ডিডিটি অফ এক্স ইজ নট ইকুয়াল টু জিরো হয়, তখন সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট কন্ডিশন। তাহলে আমাদের আজকের আলোচনাটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনকে নিয়ে। যখন আমরা ওই এসি ট্রানজিয়েন্ট পড়বো, তখন আমরা ট্রানজিয়েন্ট কন্ডিশন নিয়ে আলোচনা করবো। মানে দুইটাই সম্ভব, পিএন জাংশনের মধ্যে স্টেডি স্টেটও সম্ভব, ট্রানজিয়েন্টও সম্ভব। আর এই আলোচনাগুলা করার সাথে আমাদের যে জিনিসটা চলে আসবে, সেটা হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস নিয়ে আলোচনা করি আর রিভার্স বায়াস নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে কারেন্ট ফ্লো এটে জাংশনকে কন্ট্রোল করবে। কারেন্ট ফ্লো এটে জাংশন, আমি যদি ফরওয়ার্ড বায়াস দেই তাইলে এই কারেন্ট ফ্লোটা একরকম ভাবে কন্ট্রোলড হবে, আমি যদি রিভার্স বায়াস দেই তাইলে ভিন্ন রকম ভাবে কন্ট্রোলড হবে। কিন্তু এই দুইটা বায়াজিং কন্ডিশনেই আমাদের হচ্ছে কারেন্ট ফ্লো ইন দ্য জাংশন, এটাকে আমরা কন্ট্রোলড ওয়েতে কাজ করাইতে পারবো। এবং এই যে ডেসক্রিপশনটা, এটাকে আমরা বলতেছি কোয়ালিটেটিভ ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে ইকুয়েশন দিয়ে ডেসক্রিপশন, আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে তুমি একটা কিছু মানে এক্সপ্লেন করতেছো। ঠিক আছে? এক্সপ্লেন করলে সেটা কোয়ালিটেটিভ হবে, আর যদি ইকুয়েশন দিয়ে ভ্যালু বের করো তখন সেটা হবে কোয়ান্টিটেটিভ। তো আজকে আমরা কোয়ালিটেটিভ আলোচনাটা করে নেক্সট ক্লাসে আমরা কোয়ান্টিটেটিভ যে ডেসক্রিপশন সেটা নিয়ে আলোচনা করব, এবং কারেন্ট ফ্লো এর জন্য আমরা ইকুয়েশন ডিরাইভ করব, এবং সেখান থেকে আমরা ম্যাথমেটিক্স দেখব।
আচ্ছা, তাহলে প্রাইমারি আলোচনার বিষয় হচ্ছে কি, ফরওয়ার্ড বায়াস দিলে কি হয়, রিভার্স বায়াস দিলে কি হয়, এবং ফরওয়ার্ড রিভার্স বায়াস কন্ডিশনে কারেন্ট ফ্লো এর যে পরিমাণটা চেঞ্জ হচ্ছে সেটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। আজকের ক্লাসে আমরা কোনো ভ্যালু নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট থিওরিটিক্যালি এটাকে এক্সপ্লেন করব। ভ্যালু নিয়ে আলোচনা করব আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে দেখো যে এখানে ফরওয়ার্ড রিভার্স বায়াস জাংশন থাকবে, ফরওয়ার্ড বায়াস জাংশন থাকবে অথবা রিভার্স বায়াস জাংশন থাকবে, এবং জিনিসটা স্টেডি স্টেট কন্ডিশনের মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা জানি যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তার মানে হচ্ছে আমরা একটা পিএন জাংশনের পি সাইডটাকে আমরা রাখতেছি মোর পজিটিভ, এন সাইডটাকে রাখতেছি মোর নেগেটিভ। পি সাইডটাকে আমরা রাখতেছি মোর পজিটিভ, এন সাইডটাকে আমরা রাখতেছি মোর নেগেটিভ, তার মানে পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে চলে আসবে। এবং এরকম সিচুয়েশনে আমরা একটা ফরওয়ার্ড বায়াস কারেন্ট পাবো, বা এটাকে আমরা ফরওয়ার্ড কারেন্ট বলতে পারি। তাহলে পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকলে একরকম কারেন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট। আর আমি যদি এই পিএন জাংশনটাকে উল্টোভাবে কানেক্ট করতাম রিভার্স বায়াস সিচুয়েশনে, তার মানে ধরো আমি পিটাকে দিলাম হচ্ছে নেগেটিভ, এনটাকে দিলাম হচ্ছে আমি পজিটিভ, তাহলে যে সিচুয়েশন তৈরি হবে সেই সিচুয়েশনেও আমি একটা কারেন্ট পাবো। এই কারেন্টটার নাম হচ্ছে রিভার্স কারেন্ট, বা কোনো কোনো জায়গায় এটাকে রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলা হয়, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং সবসময় মনে রাখবা যে পিএন জাংশনে ফরওয়ার্ড কারেন্টের ইউনিট হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, ফরওয়ার্ড কারেন্টের লিমিট হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, আর রিভার্স কারেন্টের লিমিট হয় মাইক্রো এম্পিয়ার রেঞ্জের। তার মানে এটার তুলনায় রিভার্স কারেন্টটা ইনসিগনিফিকেন্ট, মাইক্রো এম্পিয়ার মানে খুবই ইনসিগনিফিকেন্ট। আচ্ছা, এবং পিএন জাংশনকে যখন আমরা এই ফরওয়ার্ড রিভার্স বায়াস কন্ডিশনে কাজ করাই তখন প্রথমে প্রাইমারি একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রেকটিফায়ার। পিএন জাংশন ডায়োডের প্রাইমারি একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। কিভাবে রেকটিফায়ার? এটা হচ্ছে আমাদের যে এসি সিগন্যাল থাকে সেই এসি সিগন্যালটাকে আমরা রিপল সহকারে ডিসিতে কনভার্টেড করতে পারি, রিপল সহকারে ডিসিতে আমরা কনভার্টেড করতে পারি, এবং পরবর্তীতে আমরা আরেকটু মডিফিকেশন করে আরসি ফিল্টার সার্কিট প্রয়োগ করে সেই রিপলটাকে দূর করে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই নিয়ে আসতে পারি। তাহলে পিএন জাংশন ডায়োডের অন্যতম একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি রেকটিফায়ার হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে বায়াসড পিএন জাংশনকে আমরা আরো কিছু জায়গায় ব্যবহার করতে পারি রেকটিফায়ার ছাড়াও। যেমন একটা পিএন জাংশনকে বায়াসড কন্ডিশনে রেখে, বায়াসড কন্ডিশন মানে ফরওয়ার্ড বায়াসড কন্ডিশনে রেখে আমরা এটাকে ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করতে পারি। এই ভোল্টেজ ভেরিয়েবল ক্যাপাসিটর নিয়ে আমাদের একটা লেকচার আছে, এবং সেখানে আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে ডিরাইভ করব আগামীতে। তারপর ফটোসেল হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ফটোসেল মানে হচ্ছে যেগুলো তোমার সোলার সেল হিসেবে ইউজ করা যাবে, ফটোভোল্টাইক সেল। ফটোসেল গুলো হচ্ছে ফটোভোল্টাইক সেল। তারপর হচ্ছে লাইট এমিটিং ডায়োড হিসেবে ব্যবহার করা যাবে, এলইডি হিসেবে ব্যবহার করা যাবে, এবং অন্যান্য আরো অনেক ডিভাইস এগুলোকে ব্যবহার করা যাবে যেগুলো হচ্ছে বায়াসড পিএন জাংশন। বায়াসড কেন বলতেছি, আমি যদি বায়াজিং না করি তাহলে পিএন জাংশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পিএন জাংশনের মধ্য দিয়ে না ফটোভোল্টাইক অ্যাপ্লিকেশন হবে, না এলইডি হবে, না অন্য কিছু হবে। অবশ্যই পিএন জাংশনকে বায়াসড কন্ডিশনে রেখে আমাদের কাজ করাইতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি পিএন জাংশনের সংখ্যা পরিমাণ বাড়াই, টু অর মোর জাংশনস আমরা যদি নেই, যেমন আমরা যদি বিজেটি নেই, আমরা জানি যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটির ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে আইদার এনপিএন ফরমেশন অথবা পিএনপি ফরমেশন। তাহলে আমি যদি এনপিএন বা পিএনপি ফরমেশন চিন্তা করি তাহলে সেটা হচ্ছে পিএন জাংশনেরই আরো একটু আপগ্রেডেড ভার্সন। এখানে একটা পিএন ছিল, তার সাথে আরেকটা পিএন যদি আমি কনসিডার করি তাহলে দুইটা পিএন মিলে একটা এনপিএন অথবা একটা পিএনপি, তাই না? তাহলে আমাদের যদি দুইটা বা তার বেশি পরিমাণ জাংশন থাকে তাহলে সেগুলাকেও আমরা হচ্ছে ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করতে পারি। ট্রানজিস্টর যেমন বিজেটি হচ্ছে একটা ট্রানজিস্টর, এবং এগুলাকে আমরা কন্ট্রোলড ওয়েতে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তোমরা যখন পাওয়ার ইলেকট্রনিক্স কোর্স নিবা তখন তোমরা দেখবা যে যত রকমের সুইচ আছে, নর্মাল সুইচ না, যেগুলো হচ্ছে তোমার ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়, সুইচ গুলা যেগুলো খুব ফাস্টার অপারেশন হইতে হবে, সেখানে যেমন আইজিবিটি হইতে পারে, যেমন তোমার ডায়াক ট্রায়াক এগুলা হইতে পারে। এগুলাতে সবসময় আমরা কি ব্যবহার করতেছি, পিএন জাংশনই ব্যবহার করতেছি, কিন্তু তার ফরমেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতেছি। তাহলে এই জিনিসগুলা কিভাবে কাজ করে সেগুলা তোমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে তোমরা পাবা, কন্ট্রোলড সুইচ। আচ্ছা, আর এই সবকিছু মিলে আমাদের যে আলোচনাটা এটা টোটালি হচ্ছে কারেন্ট ফ্লোটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি পিএন জাংশনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। আজকের লেকচারের আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমরা একটা পিএন জাংশনকে বায়াজিং করব, একবার করব ফরওয়ার্ড বায়াজিং, একবার করব রিভার্স বায়াজিং, তারপর তার ইন্টারনাল স্ট্রাকচারের পরিবর্তনটা কিভাবে হয় সেটা দেখব, এবং তার সাথে সাথে কারেন্ট ফ্লোটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। কিন্তু কোনো ইকুয়েশন দেখবো না, ইকুয়েশন গুলো আমরা নেক্সট ক্লাসে ডিরাইভ করে তারপরে
এই ম্যাথ গুলা দেখবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি আমাদের মূলত কোয়ালিটেটিভ ডেসক্রিপশন লাগতেছে কারেন্ট ফ্লো এট এ জাংশন। তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি যদি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ভেরিয়ার চেঞ্জ হবে। আচ্ছা, এখানে কি কি জিনিস চেঞ্জ হতে পারে সেটা সম্বন্ধে একটু আমরা আইডিয়া নিতে পারি। যখন আমরা একটা অ্যাপ্লাইড ভোল্টেজ দিচ্ছি তখন ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার যেটা আছে সেটা চেঞ্জ হবে। পটেনশিয়াল ব্যারিয়ার মানে কি, এই যে আমি যখন পি থেকে এন এর দিকে যাচ্ছি, পি থেকে এন এর দিকে যাওয়ার সময় আমাদের যে ডিফিউশন চার্জ গুলো আছে এগুলাকে একটা ব্যারিয়ার অতিক্রম করে যাওয়া লাগে। আমরা নেক্সট স্লাইডে একটা ছবি পাবো, ওইখান থেকে ক্লিয়ার হবে যে এইখান থেকে এখানে যখন আসবো বা এন থেকে পি তে যখন আসবো তখন একটা ব্যারিয়ার অতিক্রম করে আসা লাগে। এখন ওইটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমরা দেখবো একরকম, রিভার্স বায়াস কন্ডিশনে দেখবো একরকম। একটা ক্ষেত্রে আমাদের জন্য সুবিধাজনক হবে, একটা ক্ষেত্রে আমাদের জন্য অসুবিধাজনক হবে এই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে। তাহলে এই যে একটা এক্সটার্নাল অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা দিলাম, তার মানে হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস অ্যাপ্লাই করলাম। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই অ্যাপ্লাইড ভোল্টেজটা হবে পজিটিভ, রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা হবে নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, তাহলে প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ব্যারিয়ার হাইট, যেটা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ব্যারিয়ার হাইট চেঞ্জ হবে, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। ইলেকট্রিক ফিল্ড ট্রানজিশন রিজিয়নের মধ্যে চলে আসবে, একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। যে ট্রানজিশন রিজিয়নটা থাকবে সেই ট্রানজিশন রিজিয়নের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, এবং সেই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, সেটা নিয়ে আমরা দেখব। তারপরে হচ্ছে এছাড়াও আমাদের যত রকম কম্পোনেন্ট আছে এই রকম কম্পোনেন্ট গুলা চেঞ্জ হইতে থাকবে। এটা আমরা ফিগার 5.3 থেকে এক্সপ্লেন করব। এনার্জি ব্যান্ডের সেপারেশন কন্ট্রোলড হয়ে যাবে, এটাকে আমরা অ্যাপ্লাইড বায়াস দিয়ে কন্ট্রোল করতে পারি। তারপরে হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের যে উইডথ মানে ডাব্লিউ যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা কন্ট্রোল করতে পারি ফরওয়ার্ড বা রিভার্স বায়াসের সাহায্যে। এবং এই সবকিছু মিলে টোটাল যেটা দেখা গেছে যে টোটাল 7টা জিনিস চেঞ্জ হবে। আমি যখন একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব বা রিভার্স বায়াস করব তখন পিএন জাংশনের মধ্যে টোটাল কয়টা কম্পোনেন্ট চেঞ্জ হবে? টোটাল 7টা কম্পোনেন্ট চেঞ্জ হবে, এর বেশি আর কিছু নাই। এই 7টা কম্পোনেন্টের চেঞ্জের সাথে এই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করা সম্ভব। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে, সচরাচর আমরা উল্লেখ করে দেই যে এই 7টা পয়েন্ট থেকে যে কোনো একটা বা দুইটা পয়েন্ট উল্লেখ করে দেই, উল্লেখ করে দিয়ে বলি যে এই দুইটা পয়েন্ট এক্সপ্লেন করো, কিন্তু তোমাকে এই ছবিগুলো আঁকতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে ফিগার 5.13, এই ছবিটা তোমাকে আঁকতে হবে। একে তোমাকে এখানে যে 7টা পয়েন্টের কথা বলা হচ্ছে এই 7টা পয়েন্ট থেকে যে কোনো একটা বা দুইটা পয়েন্ট এক্সপ্লেন করা লাগবে। একই সাথে 7টা পয়েন্ট কখনো চাওয়া হয় নাই এর আগে। আচ্ছা, তাহলে 7টা পয়েন্টের নাম আমরা একটু দেখি, তারপরে আমরা ছবিতে চলে আসবো। দেখো এখানে যে টোটাল 7টা পয়েন্টের কথা বলা হচ্ছে এর মধ্যে আমাদের কাছে কোনো কিছু মানে অজানা আছে কিনা, মানে আমরা এই প্রত্যেকটা পয়েন্টের সাথে পরিচিত কিনা। 1 নম্বর পয়েন্টটা খেয়াল করো, বলা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার চেঞ্জ হবে জাংশনের মধ্যে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার কোথায় থাকবে, কিভাবে চেঞ্জ হবে সেটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, সেটা আমাদের বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে ট্রানজিশন রিজিয়নের ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে সেপারেশন অফ এনার্জি ব্যান্ড, এটা আমাদের বুঝতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড রিভার্স দুইটাই, মানে তুমি যদি 1 নম্বর পয়েন্টটা এক্সপ্লেন করতে চাও তোমাকে ফরওয়ার্ডের জন্য এক্সপ্লেন করতে হবে, রিভার্সের জন্য এক্সপ্লেন করতে হবে। তার মানে তোমার যদি পরীক্ষায় দুইটা জিনিস চাওয়া হয় তোমাকে আলটিমেটলি 4টা ছবি আঁকতে হবে, ফরওয়ার্ডের জন্য 2বার আঁকতে হবে, রিভার্সের জন্য 2বার আঁকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিফিউশন কারেন্ট চেঞ্জ হবে, তারপর হচ্ছে ড্রিফট কারেন্ট চেঞ্জ হবে। এবং যেহেতু ডিফিউশন কারেন্ট ড্রিফট কারেন্ট চেঞ্জ হয় তাহলে অবশ্যই অবশ্যই টোটাল কারেন্টের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, জাংশনের মধ্যে টোটাল কারেন্টের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 7টা পয়েন্টের নামগুলো আমি আবার বলতেছি। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ট্রানজিশন রিজিয়নের উইডথ, একটা হচ্ছে সেপারেশন অফ দি এনার্জি ব্যান্ড, তারপর হচ্ছে ডিফিউশন কারেন্ট, তারপর হচ্ছে ড্রিফট কারেন্ট, তারপর হচ্ছে টোটাল কারেন্ট। এই টোটাল 7টা পয়েন্ট এগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, জাস্ট একটু তোমাদের মনে আছে কিনা বলো তো, আমাদের ডিফিউশন কারেন্টের কম্পোনেন্ট কয়টা আর ড্রিফট কারেন্টের কম্পোনেন্ট কয়টা? ডিফিউশন কারেন্ট কয়টা হবে? কেউ একজন বলো যে ডিফিউশন কারেন্ট কয়টা হবে? স্যার দুইটা না? দুইটা। দুইটা, একটা হচ্ছে জে এন ডিফিউশন আর একটা হচ্ছে জে পি ডিফিউশন। তাহলে ড্রিফট কারেন্ট কয়টা হবে? দুইটা। দুইটা না স্যার? দুইটাই হবে, একটা হচ্ছে জে এন এর জন্য ড্রিফট আর একটা হচ্ছে জে পি এর জন্য ড্রিফট। তাহলে টোটাল কারেন্টের মধ্যে টোটাল কয়টা কম্পোনেন্ট? টোটাল কারেন্ট যে বলতেছি সেখানে টোটাল কয়টা থাকে? 4টা। 4টা থাকে, হচ্ছে
জে এন এর ড্রিফট ডিফিউশন মিলে একরকম হবে, জেপি এর ড্রিফট ডিফিউশন মিলে একরকম হবে। টোটাল হচ্ছে আমাদের 4টা কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা এই ছবিগুলো দেখি। এই ছবিটার ফরমেশন একটু খেয়াল করো। এখানে টোটাল হচ্ছে 12টা ডায়াগ্রাম আছে, খেয়াল করে দেখো। এই যে এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন, এটা হচ্ছে একটা সেট অফ ডাটা। তারপরে এইখানে হচ্ছে সেকেন্ড সেট অফ ডায়াগ্রাম, এটা হচ্ছে সেকেন্ড সেট অফ ডায়াগ্রাম, এটা হচ্ছে থার্ড সেট অফ ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ফোর্থ সেট অফ ডায়াগ্রাম। খেয়াল করো, এখন তোমাকে যদি আমি শুধু বলি যে পার্টিকেল ফ্লো এবং কারেন্ট ফ্লো দেখাও কথার কথা, তাহলে তুমি যদি এই দুইটা না আঁকো এতে আমার কোনো প্রবলেম নেই। তুমি কিন্তু এটা আঁকতে হবে, কারণ তুমি কোনটাকে ফরওয়ার্ড রিভার্স বায়াস ধরতেছো আমি তো নাইলে বুঝবো না। তাহলে তোমার উপরের এই 3টা ডায়াগ্রাম হচ্ছে যে কোনো এক্সপ্লেনেশনের জন্য অবশ্যই অবশ্যই আঁকতে হবে এই 3টা। এরপরে তোমাকে যেমন ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার বলা হইলে তুমি এটা আঁকবা, তোমাকে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বলা হইলে এটা আঁকবা, তোমাকে ড্রিফট ডিফিউশন কারেন্ট বলা হইলে বা টোটাল কারেন্ট বলা হইলে তুমি এটা আঁকবা। তারপরে তোমাকে বুঝে বুঝে ছবিটা আঁকতে হবে। এখানে টোটাল ছবি আছে 12টা, খেয়াল করে দেখো। এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ছবি হচ্ছে এইগুলা, ইকুইলিব্রিয়ামের জন্য হচ্ছে এইটুক। তাহলে ইকুইলিব্রিয়ামের ছবি আছে 1টা 2টা 3টা 4টা। ফরওয়ার্ড বায়াসের জন্য একই রকম ভাবে ছবি আছে 4টা, রিভার্স বায়াসের জন্য আবার আছে 4টা। তাহলে টোটাল হচ্ছে 3টা কন্ডিশন। 3টা কন্ডিশন মানে ইকুইলিব্রিয়াম একটা কন্ডিশন, ফরওয়ার্ড একটা কন্ডিশন, রিভার্স একটা কন্ডিশন, এবং তার সাথে আবার হচ্ছে তোমার আরো এরকম এক্সপ্লেনেশনের জন্য আরো কিছু ডায়াগ্রাম আছে। তাহলে টোটাল 4 × 3 সমান সমান হচ্ছে তোমার 12টা ডায়াগ্রাম আছে। এখন পরীক্ষায় কখনোই তোমাকে 12টা আঁকতে হবে না, তোমাকে বুঝে বুঝে আঁকতে হবে। আর যদি তোমার কনফিউশন হয় যে কোনটা আসছে এক্স্যাক্টলি আমি তো শিওর না, তাহলে তুমি 12টাই এঁকে দিও, তাহলেও তোমার তো মার্কস পাওয়া লাগবে, তাই না? আর যদি বুঝতে পারো যে আসলে কোনটা চাওয়া হয়েছে, তাহলে দেখা যাবে যে তুমি যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই আঁকা লাগবে। আচ্ছা, তাহলে এই ছবিটা মনে রাখো। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের শর্ত, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের শর্ত, এটা হচ্ছে রিভার্স বায়াসের শর্ত। ফরওয়ার্ড বায়াস অনুযায়ী এইগুলা চেঞ্জ হচ্ছে, সরি ইকুইলিব্রিয়াম অনুযায়ী এখানে চেঞ্জেস গুলা দেখানো হয়েছে, ফরওয়ার্ড বায়াস অনুযায়ী এখানে চেঞ্জ আসছে, রিভার্স বায়াস অনুযায়ী এখানে চেঞ্জ আসছে। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার এট দ্য জাংশন। তাহলে দেখো যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন ভি ইজ ইকুয়াল টু 0, এক্সটার্নাল ভোল্টেজ 0, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন ভি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পজিটিভ, রিভার্স বায়াস কন্ডিশন ভি হচ্ছে রিভার্স বায়াসে নেগেটিভ। আচ্ছা, এখন আমাকে বলো যে এই এই ছবিটা থেকে এই যে ডায়াগ্রামটা আসছে, এইটা তো আমাদের এর আগে ছিল, তাই না? মনে করে দেখো তো জি যে স্যার। এইটুকু অংশ আসলে আমাদের পরিচিত, ইকুইলিব্রিয়াম অংশটা আমাদের পরিচিত। আমাদের জন্য নতুন হচ্ছে ফরওয়ার্ড বায়াসের এই অংশটা, এই অংশটা আমাদের জন্য নতুন, এবং রিভার্স বায়াসের এই অংশটা এটা হচ্ছে আমাদের জন্য একটু নতুন। আচ্ছা, তাহলে আমাকে বলো যে এই 3টা ডায়াগ্রামের মধ্যে যে পরিবর্তনটা সেটা একটু বলো আমাকে, যে পরিবর্তনটা কিরকম। স্যার, ব্যারিয়ারটা ছোট হয়ে গেছে ফরওয়ার্ড বায়াসের জন্য, এই জন্য স্যার কন্টাক্ট এক্স্যাক্টলি, পটেনশিয়ালের রেঞ্জটা ছোট হয়ে গেছে। আর স্যার রিভার্স এক্স্যাক্টলি, বায়াসে স্যার ওই এরিয়াটা বড় হতে কন্টাক্ট পটেনশিয়াল বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, রাইট। তাহলে তুমি যদি খেয়াল করো, তুমি এই এই শেপটাকে মনে রাখার সুবিধার্থে এই শেপটাকে মনে রাখতে পারো যে এটা হচ্ছে এম, মিডিয়াম সাইজ হিসাবে, এটা হচ্ছে এস, এটাকে বলবা হচ্ছে এস, আর এটাকে বলবা হচ্ছে এল, এটাকে বলবা হচ্ছে এল। এবং বইয়ের সিরিয়াল অনুযায়ী তোমরা পরীক্ষা আইকো, তাহলে তোমাদের আঁকাও সহজ হবে। তাহলে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে মিডিয়ামে থাকবে, এটা বেশিও না কমও না, এটা হচ্ছে মিডিয়াম। কিন্তু ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা হয়ে যাবে স্মল, রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা হয়ে যাবে লার্জ কোয়ান্টিটি। তাহলে দেখো এইখানে আমি কোনোই ভোল্টেজ দিচ্ছিলাম না, এটাকে আমরা বলতেছিলাম বিল্ট ইন পটেনশিয়াল। এইখানে যে পটেনশিয়ালটা তৈরি হলো এটাকে আমরা বলতেছিলাম বিল্ট ইন পটেনশিয়াল, অটোমেটিক্যালি তৈরি হয়েছে, এখানে আমরা কোনো ভোল্টেজ দেই নাই। এখন দেখো এই ভি নোটটা যখন আমি এখান থেকে একটা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, ভিএফ দিচ্ছি, তখন এই ভি নোটটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে বলতো? এখানে যে ভি নোটটা ছিল আর এইখানে যে পটেনশিয়ালটা, এটা কি আগের চেয়ে বেড়ে গেছে না কমে গেছে? স্যার কমে গেছে। কমে গেছে। কিভাবে কমছে দেখো, আমি পি তে দিচ্ছিলাম পজিটিভ, খেয়াল করো, পি তে আমি দিচ্ছিলাম পজিটিভ, এন এ আমি দিচ্ছিলাম নেগেটিভ। তাহলে পি এর যে পজিটিভ অংশটা আছে ফরওয়ার্ড পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা এই ভিপিটাকে, এই পজিটিভ পটেনশিয়ালটা ভিপির পজিশনটাকে আস্তে আস্তে আপগ্রেড করে দিবে। মানে ধরো আগে এখানে পি তে যতটুকু পজিটিভ পটেনশিয়াল ছিল ভিপি, এখন সেই ভিপিটা আরো আপগ্রেডেড হবে, আরো স্ট্রংলি পজিটিভ হবে, ধরো জিনিসটা আরো স্ট্রংলি পজিটিভ হবে। তাহলে এটা আরো স্ট্রংলি পজিটিভ হওয়ার অর্থ কি, যে ভিপি এর পজিশন আগের চেয়ে বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে এটা উপরের দিকে শিফট হয়ে যাবে, তাই না?
তাহলে এটা যদি উপরের দিকে শিফট হয়ে যায় তাহলে আলটিমেটলি ভি নট যেটা ছিল সেখান থেকে ভিএফটা বাদ যাবে, ভি নট থেকে ভিএফ বাদ যাবে, যোগ হবে না কিন্তু। এটা কি বোঝা যায় কথাটা, যে পি এর মধ্যে যে পটেনশিয়ালটা আমি দিছি এই ভিএফ থেকে, সেই পটেনশিয়ালটার কারণে ভিপি যেটা ছিল আমার ভি অফ পি, এই ভি অফ পিটা আরো শক্তি পাইছে, আরো বেশি শক্তি পাইছে। তাহলে যেহেতু ভিপিটা আরো বেশি এনার্জি পাইছে তার মানে সে আরেকটু আপলিফটমেন্ট হবে, উপরের দিকে চলে যাবে, এবং উপরের দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে ভি নট মাইনাস ভিএফ হবে এখন, ভি নট মাইনাস ভিএফ। এখানে যে ব্যারিয়ারটা ছিল ভি নট, এটা এখন আগের চেয়ে কমে যাবে। আচ্ছা, এই কতটুকু কমছে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলতো? ধরো এখানে ছিল 10 ভোল্ট, এখানে ছিল কতটুকু 10 ভোল্ট, ভোল্টেজ দিতেছি। রাইট রাইট। তুমি এখানে ভিএফ যদি 5 ভোল্ট দাও, খেয়াল করো, তুমি যদি এখানে ভিএফ 5 ভোল্ট দাও আর এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এইটা আলটিমেটলি এখানে চলে আসবে 5 ভোল্ট। এখন যদি তুমি এটাকে কথার কথা 2 ভোল্ট দাও তাইলে আগের চেয়ে 10 ভোল্টের চেয়ে 2 ভোল্ট বিয়োগ হয়ে 8 ভোল্ট হবে, কিন্তু এটা খুব একটা কমলো না, তাই না? ব্যারিয়ার হাইটটা খুব একটা কমলো না। এখন যদি তুমি এখানে কথার কথা 7 ভোল্ট দাও তাহলে কিন্তু ব্যারিয়ার হাইট আরো কমে যাবে, কারণ 10 থেকে 7 বিয়োগ হয়ে এখানে চলে আসবে তখন 3 ভোল্ট। তাইলে এইখানে এই পটেনশিয়ালটা যত বেশি বা যত কম, তার সাথে আমাদের হচ্ছে ইলেকট্রন বা হোলের ফ্লোটা কত তাড়াতাড়ি হবে বা কত স্লোলি হবে সেটা ডিপেন্ডেন্ট, তাই না? কারণ খেয়াল করে দেখো, এদিক থেকে ইলেকট্রনকে আসতে হচ্ছে, ইলেকট্রনকে এদিক থেকে, এটা উপরের এই অংশ থেকে ইলেকট্রনকে এই অংশে আসতে হবে ডিফিউশনের সাহায্যে, তাই না? তাহলে এইখানে যদি এই হাইটটা অনেক কম হয় তাহলে ইলেকট্রন অতি দ্রুত আসবে, আর এই হাইটটা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন আসতেই পারবে না, যেটা এখানে দেখানো হচ্ছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস সিচুয়েশন, এটা হচ্ছে রিভার্স বায়াস সিচুয়েশন। দেখো রিভার্স বায়াস সিচুয়েশনে যেহেতু এই পটেনশিয়াল হাইটটা আরো বেড়ে গেছে, তাইলে এইখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা এখন এই পজিশন থেকে এই পজিশনে আসা সো মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, আসবে দু একটা হয়তো আসবে, কিন্তু ম্যাক্সিমামই আর আসতে পারবে না, তাদের মধ্যে সেই এনার্জিটা আর থাকবে না। তাহলে এইখানে দেখো ভি নট মাইনাস ভিএফ, এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি নট মাইনাস মাইনাস ভিআর, জিনিসটা হচ্ছে এরকম। এখানে যেরকম ভি নট মাইনাস ভিএফ, এখানেও তাই, যে ভি নট মাইনাস, কিন্তু ভিআর তো নেগেটিভ, ভিআর তো বাই ডিফল্ট নেগেটিভ, তাহলে যেহেতু এটা নেগেটিভ এখানে মাইনাস, এই জন্য এটাকে তুমি লিখতে পারবা হচ্ছে ভি নট প্লাস ভিআর হিসেবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে কি হচ্ছে আসলে, এই পজিটিভের মধ্যে যে পটেনশিয়ালটা ছিল ভি অফ পি, এটাকে যখন তুমি রিভার্স বায়াস হিসেবে কানেক্ট করছো তখন এই মাইনাসটা এই ভিপিটাকে ধাক্কা দিয়ে আরো নিচে নামায় দিবে। এইখানে যেরকম তাকে উপরে তুলতেছিল শক্তি বাড়ায়, এইখানে সেই শক্তিটা নেগেটিভলি কাজ করবে, এটাকে ধাক্কা দিয়ে আরো নিচে নামায় দিবে। তাহলে ভিপিটাকে যদি ধাক্কা ধাক্কি করে আরো নিচে নামায় দেয় তাহলে এইখানকার যে গ্যাপটা সেটা বেড়ে যাবে, উপরে থাকবে ভিএন, নিচে থাকবে ভিপি, গ্যাপটা আরো বৃদ্ধি পাবে। তাহলে এই গ্যাপটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রনের জন্য এখন ট্রান্সফার হওয়া একটু কঠিন, ইলেকট্রনের জন্য এখন ট্রান্সফার হওয়াটা একটু কঠিন। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার কেন এখানে বাড়লো, সরি এখানে কেন বাড়লো আর এখানে কেন কমলো? জি স্যার। তাহলে যখন তুমি প্লাস দিচ্ছিলা এই প্লাসটা এই ভিপিটাকে এনহ্যান্সমেন্ট করছে, আর যখন তুমি মাইনাস দিছো তখন এই মাইনাসটা এই পিটাকে আরো বেশি নেগেটিভ দিকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, আরো বেশি নেগেটিভ দিকে নিয়ে গেছে। তাহলে এখানে উপরের দিকে তুলতেছিল আর এখানে নিচের দিকে নামাই দিছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা, যেটার নাম হচ্ছে কি পটেনশিয়াল ব্যারিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনটা কিভাবে হবে ট্রানজিশন রিজিয়নের মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে খেয়াল করো, তাহলে এখানেও আমাকে এই এবিসি এই তিনটা ডায়াগ্রাম আঁকতে হচ্ছে। তাহলে দেখো যে তোমার যদি ইলেকট্রিক ফিল্ড এক্সপ্লেন করতে হয় তাহলে কিন্তু তোমার জাস্ট এই তিনটা ডায়াগ্রাম আঁকলেই হবে, এর সাথে আর কোনো কিছুই আঁকার প্রয়োজন নেই। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি ইন্টারনালি তৈরি হবে, তাই না? তাহলে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড পি থেকে এখানে সব প্লাস চার্জ, মনে করে দেখো এখানে হচ্ছে প্লাস চার্জ, এখানে হচ্ছে মাইনাস চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিউরেশন হচ্ছে এইখানে শুরু, এইখানে হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, আর এখানে এসে শেষ। কারণ প্লাসে হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, প্লাসে হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, মাইনাসে হচ্ছে তার এন্ডিং পয়েন্ট, আর এই মাঝখানে তার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে অঙ্ক করেও দেখছি। তাহলে এটা হচ্ছে নো বায়াস অবস্থায়, বা ইকুইলিব্রিয়াম মানে নো বায়াস অবস্থায়, ভি সমান 0 অবস্থায়। এখন দেখো তুমি ফরওয়ার্ড বায়াস দিছো মানে ভি সমান ভিএফ, তাহলে ফরওয়ার্ড বায়াসের এই প্রান্তটা পজিটিভ না, খেয়াল করে দেখো, আর এই প্রান্তটা নেগেটিভ না। তাহলে যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ আছে, এইখানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে কিনা দেখো, ই এক্সটার্নাল, এটা হচ্ছে ই এক্সটার্নাল, ধরো এটা ই এক্স, আর এইখানে
প্লাস মাইনাস মিলে হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। এটা এটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এটা এখান থেকে শুরু এখানে শেষ। আর এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। বোঝা যায় যে এখানে দুইটা ইলেকট্রিক ফিল্ড আছে। হ্যালো। জি স্যার, বোঝা যায়। আচ্ছা, তাহলে দেখো এইখানে যে দুইটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই দুইটা ইলেকট্রিক ফিল্ড কি একই ডিরেকশনে নাকি ডিফারেন্ট ডিরেকশনে? ডিফারেন্ট ডিরেকশনে। ডিফারেন্ট ডিরেকশনে। তাইলে দেখো এক্সটার্নালের পরিমাণ যত বাড়াবা, চিন্তা করে দেখো তো, ইন্টারনালের পরিমাণ তত কমবে। দেখো তো কথাটা বোঝা যায় নাকি? এক্সটার্নালের পরিমাণটা যত বাড়াবা, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ তত কমবে। জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে জিনিসটা এরকম, এইখানে তুমি যে প্লাস মাইনাস দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা ভিএফ যত বাড়বে এটাও কিন্তু তত বাড়তে থাকবে, বা আরো স্ট্রং হইতে পারবে, স্ট্রং হইতে থাকবে, এটা স্ট্রং হইতে থাকবে। এবং এটা যত স্ট্রং হবে, এইটার কারণে এই ইটা তত বেশি মিনিমাইজ হইতে থাকবে, এটা তত কমতে থাকবে, এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাব তত কমে যাবে। এবং তাই হওয়া উচিত, কারণ দেখো এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের কারণে আমি পি টু এন এন টু পি মুভ করবো, পি টু এন এন টু পি মুভ করবো। আর এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের কারণে আমি ড্রিফট হব। তাহলে আমার যদি ফরওয়ার্ড বাইস কন্ডিশন হয়, তখন আমার কিন্তু ড্রিফটের দরকার নাই, আমার ডিফিউশনের দরকার। তাহলে এটা যত ফরওয়ার্ড বাইস স্ট্রং হবে, তত আমার ডিফিউশন বেশি হবে, ড্রিফট কম হবে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড একটা আরেকটার বিপরীত দিকে কাজ করে, এক্সটার্নাল যত স্ট্রং হবে ইন্টারনাল তত সীমিত হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। আচ্ছা, রিভার্স বায়াস কন্ডিশনে তাহলে কি হবে দেখো, উল্টো ঘটনাটা ঘটবে। এইখানে দেখো তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এদিকে, খেয়াল করো, এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। আবার ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও কোন দিকে? স্যার ওইদিকেই, মানে একই দিকে, একই দিকে, তাই না? তাহলে এখন এক্সটার্নাল যত স্ট্রং হবে, ইন্টারনালও কি হবে? স্ট্রং হবে স্যার। তত স্ট্রং হবে। তার মানে কি ডিফিউশন হবে না ড্রিফট হবে? ড্রিফট। ড্রিফট হবে। এখানে কিন্তু আর ডিফিউশন হইতে পারবে না, এখানে আর ডিফিউশন হইতে পারবে না। এই জন্য রিভার্স বাইজে তুমি কোনো ফ্লোই পাও না, আর ফরওয়ার্ড বাইজে এক্সেসিভ ফ্লো পাও। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের যে পরিবর্তন, এটাকে তুমি কিভাবে কম্পেয়ার করবা? যে ফরওয়ার্ড বাইজের সাথে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কমে যাচ্ছে, ফরওয়ার্ড বাইজের সাথে এটা হচ্ছে কমে যায়, ইটা হচ্ছে কমে যায়। আর রিভার্স বাইজের ক্ষেত্রে ইটা হচ্ছে বেড়ে যায়, রিভার্স বাইজের ক্ষেত্রে ই হচ্ছে বাড়বে। তাহলে ফরওয়ার্ড বাইজে ই কমে যায়, রিভার্স বাইজের ক্ষেত্রে ই বেড়ে যায়। এবং এর সাথে দুইয়ের সাথে তিন ওতপ্রোতভাবে জড়িত। 3 নম্বর বলতে যেটাকে আমরা বলতেছি ট্রানজিশন রিজিয়নের উইডথ বা ডাব্লিউ। এটার আরো দুইটা নাম আছে, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়নের উইডথ, ডিপ্লেশন রিজিয়নের উইডথ, অথবা স্পেস চার্জ রিজিয়নের উইডথ। এই সবগুলো নামে এটাকে ডাকা হয়। তাহলে দেখো ইকুইলিব্রিয়াম অবস্থায় এটা অটোমেটিক্যালি তৈরি হবে, এখানে আমাদের কোনো হাত নাই, এটা অটোমেটিক্যালি তৈরি হবে, ডাব্লিউটা অটোমেটিক্যালি তৈরি হবে। কিন্তু যখন আমি ফরওয়ার্ড বায়াস করতেছি বা রিভার্স বায়াস করতেছি, তখন এই ডাব্লিউ রিজিয়নটাকে আমি চেঞ্জ করতে পারবো, এই ডাব্লিউ রিজিয়নটাকে তখন আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি বেশি বেশি ফরওয়ার্ড দেই তাহলে এটা বেশি বেশি কমে যাবে, আমি যদি বেশি বেশি রিভার্স দেই তাহলে এটা আরো বৃদ্ধি পাবে। তাহলে ডাব্লিউ বাড়া বা কমা এটা হচ্ছে ফরওয়ার্ড বা রিভার্স বায়াস থেকে কন্ট্রোল করা যাবে। তাহলে দেখো যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমাদের ডিফিউশন বেশি হয়, ডিফিউশন বেশি হয়, ড্রিফট কম হয়, ড্রিফট কম হয়। তাহলে যেহেতু ডিফিউশন বেশি, তার মানে ডাব্লিউ এর পরিমাণ কম। আর রিভার্স বায়াস অবস্থায় ডিফিউশন বলতে গেলে হবেই না, ডিফিউশন বলতে গেলে হবে না, শুধু ড্রিফট হবে। এবং যেহেতু ড্রিফট হবে সেহেতু ডাব্লিউ বেশি। অথবা ডাব্লিউ কে তুমি সমানুপাতিক ধরতে পারো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সাথে, এক্সটার্নালটা না, কিন্তু এক্সটার্নালটা না, ইন্টারনাল যেটা হচ্ছে এটা। তাহলে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাব্লিউ হচ্ছে সমানুপাতিক, এটা কমে গেলে ডাব্লিউ কমে যায় ফরওয়ার্ড বায়াস, এটা বেড়ে গেলে ডাব্লিউ বেড়ে যায় রিভার্স বায়াস। ঠিক আছে? অথবা আমরা ছোটবেলায় যেটা শিখছি মনে রাখার সুবিধার্থে, সেটা হচ্ছে যে আমি যখন পিতে ছিলাম, খেয়াল করো, আমি যখন পিতে ছিলাম তখন পিতে কি সব হচ্ছে পজিটিভ চার্জ, তাই না? তাহলে পিতে হচ্ছে সব পজিটিভ চার্জ। তার মানে হচ্ছে এখানে যখন আমি প্লাস দিচ্ছি, তখন এই প্লাস গুলাকে আরো বেশি ধাক্কা দিয়ে এন এর দিকে সরাই দিবে। এবং আমি যখন এখানে মাইনাস দিচ্ছি, তখন এন এর যে ইলেকট্রন গুলা ছিল, এই ইলেকট্রন গুলাকে এই মাইনাসটা কি করবে, আরো বেশি ধাক্কা দিয়ে এই পাশে নেওয়ার চেষ্টা করবে। তার মানে এদিক থেকে সে ধাক্কা পাচ্ছে এদিকে যাওয়ার জন্য, এদিক থেকে ধাক্কা পাচ্ছে এদিকে আসার জন্য। তার মানে মাঝখানের এই ব্যারিয়ারটা তখন সীমিত হয়ে যাবে, এগুলা বেশি এনার্জাইজড হবে, এগুলা বেশি তাড়াতাড়ি মুভ করতে পারবে। আর আমি যখন রিভার্স বায়াস দেই তখন কি হয় দেখো, এইখানে ছিল মাইনাস আর এখানে ছিল প্লাস,
এ মাইনাসটা তখন পি এর যত পজিটিভ চার্জ আছে সব নিজের দিকে নিয়ে নিবে, সব নিজের দিকে নিয়ে নিবে, খেয়াল করো সব নিজের দিকে নিয়ে নিচ্ছে। আর এই প্লাসটা এন এর যত মাইনাস আছে সবগুলাকে নিজের দিকে এদিকে নিয়ে নিবে। তাহলে এন এর সব চার্জ এই টার্মিনালে চলে আসতেছে, খেয়াল করো, আর পি এর সব চার্জ এই টার্মিনালে চলে আসতেছে। তাইলে ফাঁকা হয়ে যাওয়া অংশের পরিমাণ বাড়বে না কমবে বলো? ডিপ্লেশন মানে কি বলছিলাম, মেজরিটি ক্যারিয়ার কি হয়ে যাচ্ছে ডিপ্লেশনের সময়, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে বলো? স্যার কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে তুমি যখন এখানে মাইনাস দিছো তখন কিন্তু মাঝখানের অংশের ডিপ্লেশনের পরিমাণ বেড়ে যাবে, সব চার্জ চলে আসবে টার্মিনাল পয়েন্টে, সবগুলা চার্জ চলে আসবে টার্মিনাল পয়েন্টে। আর ফরওয়ার্ড বায়াস দিলে সব চার্জ চলে যাবে মাঝখানের এই অংশে, এবং মাঝখানের এই অংশের ব্যারিয়ার তখন সংকুচিত হয়ে যাবে, তখন আমার এই চার্জগুলা অতি দ্রুত এন এর দিকে বা এন থেকে পি এর দিকে মুভমেন্ট করতে পারবে। তাহলে ট্রানজিশন রিজিয়ন এবং ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড একটা আরেকটার সাথে সমানুপাতিক, মনে রাখবা। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসতেছে খেয়াল করো, 4 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে সেপারেশন অফ দি এনার্জি ব্যান্ড। এখন সেপারেশন অফ দি এনার্জি ব্যান্ড এটা এক্সপ্লেন করার সময় তোমাকে একটু কষ্ট করে এই তিনটা ছবিও আঁকতে হবে। এখানে হয়তো দেখানো হয় নাই, কিন্তু তোমাকে এই তিনটা ছবি কিন্তু আঁকতে হবে সেপারেশন অফ এনার্জি ব্যান্ড বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে সেপারেশন অফ এনার্জি ব্যান্ড মানে কি, এখানে আমাদের তিনটা ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে ফার্মি, আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে দেখো একটু যে কিভাবে সেপারেশনটা হচ্ছে, কমেন্ট করো, কেউ একজন কমেন্ট করো যে সেপারেশনটা কিভাবে হচ্ছে। স্যার নর্মাল কন্ডিশনস বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ফার্মি লেভেলটা সেম থাকছে। সেম থাকতেছে, রাইট। আর ফরওয়ার্ড বাইস কন্ডিশনে স্যার বেন্ড হয়ে যাচ্ছে ইসিপি ইসিএন এর সাথে। হ্যাঁ, আর রাইট। আর রিভার্স বাইস কন্ডিশনে স্যার ইপি এর সাথে, ইভিপি এর সাথে। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা যদি 1 নম্বরে যেটা শিখছিলাম এটার সাথে কম্পেয়ার করি, 1 নম্বরে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ব্যারিয়ার শিখছিলাম এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে ব্যারিয়ারটার নাম ছিল V0 অথবা V0 মাইনাস VF অথবা V0 প্লাস VR, এই তিনটা নাম ছিল, খেয়াল করে দেখো। V0 ছিল অথবা V0 মাইনাস VF অথবা V0 প্লাস VR, এবং এইখানে যতটুকু V0 বা যতটুকু V0 মাইনাস বিএফ বা V0 প্লাস বিআর, এই তিনটা কোয়ান্টিটি এখানে আছে, খেয়াল করে দেখো। V0 আছে, V0 মাইনাস বিএফ আছে, V0 প্লাস VR আছে, কিন্তু এদের সাথে সামনে একটা কি দেওয়া হয়েছে বলতো, কিউ দেওয়া হয়েছে কেন বলতো, কিউটা কেন দেওয়া হয়েছে? স্যার এনার্জি এক্সপ্রেস করার জন্য। এক্স্যাক্টলি, এনার্জির ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এই জন্য আর এটাকে আমরা কিউ দ্বারা মাল্টিপ্লাইড করে দেখাইছি। তার মানে 1 আর 4 এইখানকার যে ডিফারেন্স ওইখানকার ভি নট সেম, এইখানকার যে ডিফারেন্স ওইখানকার ভি নট মাইনাস বিএফ সেম, এখানকার যে ডিফারেন্স ভি নট প্লাস বিআর সেম। কিউ দিয়ে মাল্টিপ্লাই করার অর্থ হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন ভোল্ট ইউনিটটাকে মেনটেন করা, কারণ এখানে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হিসেবে আঁকবো। তাহলে খেয়াল করে দেখো, ইকুইলিব্রিয়াম অবস্থায় দেয়ার শুড বি নো চেঞ্জ ইন ফার্মি লেভেল, তাই না? এটা আমরা অসংখ্যবার আলোচনা করছি যে ইকুইলিব্রিয়াম অবস্থায় দেয়ার শুড বি নো চেঞ্জ ইন ফার্মি লেভেল। তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় কে চেঞ্জ হবে? ইকুইলিব্রিয়াম অবস্থায় শুধুমাত্র ইসি ব্যান্ড, যেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, অথবা ইভি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এই দুইটা চেঞ্জ হবে, আর কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না, ফার্মি লেভেল যা ছিল তাই আছে। ইন্টারেস্টিং ঘটনা ঘটবে যখন আমি এই ভি নট মাইনাস ভিএফ চিন্তা করতেছি, তার মানে আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করতেছি। তাহলে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে আমার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের পরিমাণ আগের চেয়ে কমে যাচ্ছে, ভি নট মাইনাস ভিএফ, তার মানে আগের চেয়ে কমে যাচ্ছে। তাহলে এটা যদি আগের চেয়ে কমে যায়, তাহলে ফার্মি লেভেলের যে পজিশন ছিল ইকুইলিব্রিয়ামে সেটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো, এইখানে ফার্মি লেভেল ছিল, আর ফার্মি লেভেলটা ছিল হচ্ছে আর একটু স্ট্রেট এইভাবে, কিন্তু যেহেতু আমার এই ব্যারিয়ার হাইট কমে গেছে, তাহলে এই ব্যারিয়ার হাইটটা যেভাবে কমছে এইখানের চেয়ে, ঠিক সেইভাবে ফার্মি লেভেলটা উপরের দিকে চলে গেছে। খেয়াল করে দেখো, ফার্মি লেভেলটা ঠিক ততটুকু উপরের দিকে চলে গেছে। তাহলে এইখানে যে ব্যারিয়ার হাইট ছিল এটার তুলনায় এখানে ব্যারিয়ার হাইট কম, এবং কতটুকু কম? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস যতটুকু ততটুকু। আমি যদি ফরওয়ার্ড বায়াসের পরিমাণ বাড়াই বা কমাই, তাহলে আমি এই পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? তাহলে ফার্মি লেভেলের এখানে ভাঙন হয়েছে। সহজ কথায় মনে রাখার জন্য, যে সেপারেশন অফ দি এনার্জি ব্যান্ড মানে হচ্ছে যেখানে ফার্মি লেভেলটা ভাগ হয়ে যাচ্ছে, একটা ফার্মি লেভেল হচ্ছে পি সাইডের জন্য, একটা ফার্মি লেভেল হচ্ছে এন সাইডের জন্য। তাইলে আমার একটা প্রশ্ন আছে, কেউ কি আমাকে বলতে পারবা যে তাইলে এইখানে কি হচ্ছে ফার্মি লেভেলের? এটা যদিও আমাদের নেক্সট ক্লাসের কনসেপ্ট, কিন্তু জাস্ট জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করতেছি, যে এই পাশটা তো শুধু পি, খেয়াল করো এটা হচ্ছে শুধু পি, এই পাশটা হচ্ছে শুধু এন, তাইলে মাঝখানের এই রিজিয়নে কি হচ্ছে ফার্মি লেভেলের?
এটা কি সেমই থাকবে নাকি এটা পরিবর্তন হবে, এটা কি কমবে না এটা বাড়বে বলো তো? স্যার ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, কিরকম ভাবে ডিফারেন্ট হবে? মানে স্যার আমি কি এইখানে এরকম কোন স্ট্রেট লাইন আঁকতে পারবো, বা এখান থেকে এরকম কোন স্ট্রেট লাইন আঁকতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে এটা ট্রানজিশন রিজনের মধ্যে এটাও একটা ট্রানজিট মুডে থাকবে না ফার্মি লেভেলটা? জি স্যার। আচ্ছা, তাহলে এই কথাটা একটু মনে রাখো, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা কাজে লাগাবো। যে পি সাইডের জন্য ফার্মি লেভেল তো আমরা এতদিন জানি, এন সাইডের জন্য জানি, কিন্তু বিটুইন পি এন্ড এন যেটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, এইখানে ফার্মি লেভেলটা কি হবে? এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের যখন ইকুয়েশন ডিরাইভ করতে হবে তখন এটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে এটা পাওয়া গেল একটা সেপারেশন। এখানে দেখো আরেকটা সেপারেশন অফ এনার্জি ব্যান্ড, এবং এটা আগের তুলনায় বাড়বে, যেহেতু ভি নটের পরিমাণ বেড়ে যাচ্ছে, ভি নটের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এটাও আগের চেয়ে বেড়ে যাবে। তাহলে পি সাইডটাকে যদি তুমি ঠিক রাখো তাহলে এন সাইডটাকে তুমি মোর নেগেটিভ চিন্তা করতে হবে। পি সাইডটা ঠিক রাখলে এন সাইডটা হবে মোর নেগেটিভ। ঠিক আছে? তাহলে এই ট্রানজিশনটা অনেক বেশি, এবং এই ট্রানজিশনটা কত বেশি এটা হচ্ছে রিভার্স বায়াসের পরিমাণের উপর ডিপেন্ডেন্ট। তাহলে টোটাল আমরা তিনটা সেপারেশন পাবো। এই সেপারেশনে ফার্মি লেভেল আনচেঞ্জ থাকবে। ফরওয়ার্ড বাইজের ক্ষেত্রে ফার্মি লেভেল চেঞ্জ হবে, কিন্তু যেটা বললাম ডাইনামিক ওয়েতে চেঞ্জ হবে, বোথ সাইডে চেঞ্জ হবে। রিভার্স বাইজের ক্ষেত্রেও ডাইনামিক ওয়েতে চেঞ্জ হবে, বোথ সাইডে চেঞ্জ হবে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় ফরওয়ার্ড বাইজ অবস্থায় ইএফএন ইজ গ্রেটার দেন ইএফপি। এই জিনিসটা একটু মাথায় নাও, এটা আমাদের নেক্সট ক্লাসে কাজে লাগাইতে হবে। যে যখন আমি ফরওয়ার্ড বাইজে আসি তখন ইএফএন এন সাইডের ফার্মি লেভেল ইএফপি এর তুলনায় বেশি। বোঝা যায় কথাটা? জি স্যার। আর এই ক্ষেত্রে তাহলে কি হবে বলো? ইএফপি ইএফপি ইজ গ্রেটার দেন ইএফএল। এটা একটু মনে রাখবে, এটার কাজ আছে, এটার একটা কাজ আছে। যে ইএফপি যদি বড় হয় তাহলে কি কাজ, আর ইএফএন যদি বলা হয় তাহলে কি কাজ, এটা আমরা আজকে ডিটেলস আলোচনা করলাম না, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব ইকুয়েশনের ডিরাইভেশন। আচ্ছা, আমরা প্রায় অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমাদের এখন বাকি রয়েছে হচ্ছে ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট এবং টোটাল কারেন্ট। তাহলে ডিফিউশনটা নিয়ে আগে আমরা আলোচনা করি। খেয়াল করে দেখো, এইখানে আমাদের সেই আগের মতোই এই দুইটা দুইটা করে ডিফিউশন এবং দুইটা দুইটা করে ড্রিফট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা ডিফিউশনটা গুলা নিয়ে আলোচনা করি, তারপরে ড্রিফট নিয়ে আলোচনা করি। তাহলে হোলের ডিফিউশন মানে এটা পার্টিকেল ফ্লো, এবং পার্টিকেল ফ্লো হইলে কারেন্ট ফ্লো হবে। তাহলে যত জায়গায় পার্টিকেলের ফ্লো হয় তত জায়গায় কারেন্ট ফ্লো পাওয়া যাবে, পার্টিকেল ফ্লো কারেন্ট ফ্লো। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন ভি জিরোর জন্য, এটা হচ্ছে ভি জিরো মাইনাস ভিএফ এর জন্য, আর এটা হচ্ছে ভি জিরো প্লাস ভি আর এর জন্য, তিনটা সিচুয়েশনের জন্য। তাহলে দেখো, এক নাম্বার ছবিটা হচ্ছে হোলের ডিফিউশন। ঠিক আছে? তাহলে হোলের ডিফিউশন মানে কি? আমি এখানে যখন ওই যে পি আর এন জাংশন তৈরি করছি তখন পি থেকে এন এর দিকে হোল চলে যাচ্ছে। ঠিক আছে? পি থেকে এন এর দিকে হোল চলে যাচ্ছে। তোমরা মনে মনে ওই ছবিটাও চিন্তা করো, পি থেকে এন এর দিকে হোল চলে যাচ্ছে, তাহলে হোলের কারেন্ট ফ্লো একই দিকে হবে, পি থেকে এন এর দিকে হবে। তাহলে একইভাবে পি থেকে এন এর দিকে যাবে, পি থেকে এন এ কারেন্টের ফ্লো, পি থেকে এন, পি থেকে এন। মনে হবে আরে এটা তো খুবই সহজ, কিন্তু একটা প্রশ্ন আছে। কেউ একজন আমাকে বলো, এইখানে যতটুকু দেখানো হচ্ছে এইখানে তার চেয়ে বেশি কেন আর এইখানে তার চেয়ে কম কেন? এটা কি ছবি ভুল করে আঁকছে নাকি এটা এরকমই বলো? স্যার ডিফিউশনের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ কারেন্ট বেশি আর। হ্যাঁ, এটা 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 কি সবাই বুঝতে পারছো? অনেকে ভাবতে পারো যে এখানে কারেন্টের যে সিম্বল, ধরো এই সিম্বলটার চেয়ে এটা বেশি এটা কম, আবার পার্টিকেল ফ্লো এটার চেয়ে এটা বেশি এটা কম, এটা কিন্তু ভুল করে আঁকে নাই। চিন্তা করো, এটাই হওয়া উচিত। আবার ওই ওই সাইজটার কথা চিন্তা করো, এটাকে ধরো এম সাইজ, এটাকে ধরো এল সাইজ, আর এটাকে ধরো এস সাইজ। ঠিক আছে? তাহলে মিডিয়াম সাইজ হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম, লার্জ সাইজ হচ্ছে যখন তুমি ফরওয়ার্ড বায়াসে আসো, আর স্মল সাইজ হচ্ছে যখন তুমি রিভার্স বায়াসে আসো। তার মানে ডিফিউশন কারেন্টের পরিমাণ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে পয়েন্টটা আছে, ইলেকট্রনের ডিফিউশন। ইলেকট্রনের ডিফিউশনটা কিভাবে হচ্ছে? ইলেকট্রনের ডিফিউশন হচ্ছে এন সাইড থেকে পি সাইডে। এইখানে দেখো এটা ছিল স্ট্রেট, এইখানে একটা মানে কাটা কাটা ভাবে জিনিসটা আঁকানো হয়েছে পি আর এন কে ডিফারেন্সিয়েট করার জন্য। পিটাকে আঁকছে একটা স্ট্রেট হিসেবে, আর এনটাকে এরকম কেটে দিছে যাতে তুমি বুঝতে পারো যে কোনটা পি কোনটা এন। তাহলে দেখো, যেদিকে হোল ডিফিউশন হবে ইলেকট্রন ডিফিউশন তার বিপরীত দিকে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ইলেকট্রন ডিফিউশন যেদিকে হবে কারেন্ট হবে তার উল্টো দিকে। আচ্ছা, তাহলে এখানে একটা কারেন্ট, এইখানে আরেকটা কারেন্ট, এইখানে আরেকটা কারেন্ট। তাহলে আমাকে বলো যে
ইলেকট্রনের ডিফিউশনের জন্য সেম ভাবে দেখো, ইকুইলিব্রিয়ামে যে কারেন্টটা পাচ্ছিলা এইখানে তার চেয়ে অনেক বেশি কারেন্ট পাইছো, রিভার্স বাইসে তার চেয়ে অনেক কম কারেন্ট পাইছো। কিন্তু একের কারেন্ট আর তিনের কারেন্ট একই ডিরেকশনে না? দেখো তো, 1 নম্বরের কারেন্ট আর 3 নম্বরের কারেন্ট একই ডিরেকশনে না? জি স্যার। এটাই কি হওয়া উচিত না? যদি দুইটা দুই রকম হইতো তাহলে কি হইতো বলো? ডিফিউশনে কি হইতো? কোনো কারেন্ট পাইতা? না স্যার। 1 আর 3 যদি দেখতে ডিফারেন্ট হইতো, মানে বলতে চাচ্ছি 1 যদি ধরো সামনের দিকে আর 3 যদি ধরো এরকম ব্যাক সাইডে আসতো, তাহলে এটা এটা মিলে 0 হয়ে যেত না? জি স্যার। এই জন্য খেয়াল রাখবা যাতে ভুল না হয়, ছবিটা আঁকার সময় ডিফিউশন কারেন্ট সবসময় একমুখী হবে। ডিফিউশন কারেন্ট গুলো সবসময় একই দিকে থাকবে, আর ড্রিফট কারেন্ট গুলো সবসময় একই দিকে থাকবে। এই দুইটা আলটিমেটলি যোগ হবে, 1 এর সাথে 3 যোগ হবে, যোগ হয়ে তুমি টোটাল ডিফিউশন কারেন্ট পাবা। 2 এর সাথে 4 যোগ হবে, যোগ হয়ে তুমি টোটাল ড্রিফট কারেন্ট পাবা। আচ্ছা, তাহলে দেখো 2 নম্বরটা কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো যেটাকে আমরা বলতেছি হোলের ড্রিফট। তাহলে হোলের ড্রিফট হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে, তাই না? হোলের ড্রিফট হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে এটা যেদিকে কারেন্ট সেদিকে, এটা যেদিকে কারেন্টও সেদিকে, এটা যেদিকে কারেন্টও সেদিকে। এখন আমাকে বলো তো, ড্রিফট কারেন্টের ক্ষেত্রে এখানে যে ছবিটা আঁকা হয়েছে সবগুলাই সেম কেন? এখানে কিন্তু কম বেশি করে নাই, এখানে সবগুলাকে সেম রাখছে কেন বলো তো? কারণ স্যার এটা ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করে। ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, এবং এইখানে আমার ফরওয়ার্ড বা রিভার্স বায়াসের চেয়েও বেশি জরুরি হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সাথে মানে কিভাবে কানেক্টেড। অথবা জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, ড্রিফট কারেন্ট গুলা মেজরিটি ক্যারিয়ার না মাইনরিটি ক্যারিয়ার? মনে করো মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ার। তাহলে মাইনরিটি ক্যারিয়ার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, তাই না? একটা পিএন জাংশনের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কিন্তু নির্দিষ্ট। তাহলে ফরওয়ার্ড বায়াস দিলে মাইনরিটি ক্যারিয়ার চেঞ্জ হয়, কিন্তু খুব একটা না, অল্প। আবার রিভার্স বায়াস দিলেও খুব একটা চেঞ্জ হয় না, অল্প পরিমাণ চেঞ্জ হয়। চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। দেখো, যেহেতু মেজরিটি ক্যারিয়ারের চেঞ্জ হয়, এই জন্য মেজরিটি কারেন্টের পরিমাণও বেশি বা অনেক কম। কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের পরিবর্তনের কারণে যে কারেন্ট, এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, খেয়াল করে দেখো, এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। ওই জন্য হচ্ছে কি, আমরা রিভার্স বায়াস কন্ডিশনে একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাই। তুমি যদি আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের কথা চিন্তা করো, এইটাই রিভার্স বায়াসের কারেন্ট না? মনে করে দেখো তো, এরকম একটা কারেন্ট যেটা অলমোস্ট কনস্ট্যান্ট। কিন্তু ফরওয়ার্ড বায়াসে কিন্তু এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হয়, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা অলমোস্ট কনস্ট্যান্ট একটা কারেন্ট পাওয়া যায়, কারণ এখানে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার গুলা এর জন্য দায়ী। আর মাইনরিটি ক্যারিয়ারের পরিমাণ যেহেতু নির্দিষ্ট, অল্প পরিমাণ, এই জন্য এখানে কারেন্টের পরিবর্তনটা খুব একটা দেখানো হয় না। আচ্ছা, তাহলে দেখো তো, তুমি যদি 2 আর 4 যোগ করো আর 1 আর 3 যোগ করো, তাইলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় কে বেশি কে কম? যখন তুমি 1 আর 3 যোগ করতেছো আর 2 আর 4 যোগ করতেছো, তখন ফরওয়ার্ড বায়াস অবস্থায় কোনটা বেশি কোনটা কম? স্যার 1+3। 1+3 বেশি, তাই না? জি স্যার। তার মানে পজিটিভ কারেন্টের পরিমাণটা বেশি হবে। তার মানে হচ্ছে পজিটিভ কারেন্টের পরিমাণটা বেশি হবে, নেগেটিভ কারেন্টের পরিমাণটা কম হবে। তাহলে তুমি ফরওয়ার্ড বায়াস পটেনশিয়াল অ্যাপ্লাই করছো, ফরওয়ার্ড কারেন্ট পেয়ে গেছো। আর হচ্ছে যখন তুমি এইখানে এইটা যোগ করবা, কি বলে তোমার, রিভার্স বায়াস অবস্থায়, সরি, রিভার্স বায়াস অবস্থায় যখন তুমি একই কাজ করবা, 1 আর 3 যোগ করো আর 2 আর 4 যোগ করো, তাহলে কি রেজাল্ট সেম আসবে না ডিফারেন্ট আসবে? স্যার ডিফারেন্ট। পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ। নেগেটিভ হবে। কেন? দেখো, কারণ এটা হচ্ছে এক্স এর পজিটিভ ডিরেকশন আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ ডিরেকশন। তাহলে এখন নেগেটিভ ডিরেকশনে কারেন্টের পরিমাণ বেশি, পজিটিভ ডিরেকশনে কারেন্টের পরিমাণ কম। তাহলে রিভার্স বায়াস অবস্থায় আমরা এই কারেন্টটা পাই। আচ্ছা, আমরা এই ছবিটা এখানে চলে যাই। এই যে টোটাল কারেন্ট আর কি, টোটাল কারেন্ট যেটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 1+3 এবং 2+4 এর সামেশন। তাহলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় 1 আর 3 বেশি, রিভার্স বায়াস অবস্থায় 2 আর 4 বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফরওয়ার্ড বায়াস কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের সেই রিভার্স বায়াস কারেন্ট। তাহলে ফরওয়ার্ড বায়াস কারেন্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল কারেন্ট এবং এটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কারেন্ট, ডিফিউশন কারেন্ট। আর রিভার্স বায়াসটাকে আমরা বলতেছি, এটাকে আমরা আসলে I0 দ্বারা রিপ্রেজেন্ট করি, I0, অথবা এখানে আই জেনারেটেড কারেন্ট বলা হচ্ছে, কিন্তু এটাকে আমরা মনে রাখার সুবিধার্থে I0 দ্বারা প্রকাশ করি। তাইলে জিনিসটা হচ্ছে এরকম যে I সমান সমান হচ্ছে I0 e টু দি পাওয়ার অফ কিউ ভি ওভার কেটি -1। তাহলে দেখো, এই ভিটা কিন্তু ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসে চেঞ্জ হয়, চেঞ্জ হলে আই এর পরিমাণটা চেঞ্জ হবে। ফরওয়ার্ডের ক্ষেত্রে এটা আরো বেশি বেড়ে যাবে, রিভার্সের ক্ষেত্রে এটা মানে এত নেগেটিভ হবে
যে এই অংশটা টোটালি বাদ, এই অংশটা টোটালি বাদ, তখন আই মাইনাস আই জিরোতে কনভার্টেড হবে। রিভার্স বায়াস অবস্থায় আই হবে মাইনাস আই জিরো, এই যে এটা মাইনাস আই জিরো। আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় আই হবে আই জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ কিউবি বাই কেটি, মাইনাস ওয়ান আর তখন ইনসিগনিফিক্যান্ট। রিভার্স বায়াসে মাইনাস ওয়ান চলে আসবে, আর ফরওয়ার্ড বায়াসে মাইনাস ওয়ানটা ইনসিগনিফিক্যান্ট, এইটাকে কন্ট্রোল করবে, এক্সপোনেনশিয়ালটা কন্ট্রোল করবে। তাহলে এখানে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ, আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট একটা নেগেটিভ কারেন্ট। তাহলে এটাই হচ্ছিল আমাদের কাজ। এইখানে দেখো লেখা আছে যে আই ইজ ইকুয়াল টু আই জিরো ই টু দি পাওয়ার কিউবি বাই কেটি মাইনাস ওয়ান। তাহলে রিভার্সের ক্ষেত্রে এই অংশটা বাদ চলে যায়, শুধু মাইনাস ওয়ান থাকে। ফরওয়ার্ডের ক্ষেত্রে মাইনাস ওয়ানটা বাদ চলে যায়, শুধু এই অংশটা থাকে। ঠিক আছে, তাইলে এই কমেন্টটা অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে যে দেখো একটু, কারেন্ট ফ্লোজ রিলেটিভলি ফ্রিলি ইন দি ফরওয়ার্ড ডিরেকশন এন্ড নো কারেন্ট ফ্লোস ইন দ্য রিভার্স ডিরেকশন। এই কথার অর্থ হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থায় তুমি এই ইকুয়েশনটা লিখবা যে আই ইজ ইকুয়াল টু আই জিরো সামথিং লাইক দিস, তাহলে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ। আর রিভার্স বায়াস অবস্থায় এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের ক্লাস শেষ, সময়ও মনে হয় শেষ। হ্যাঁ, আমাদের সময় শেষ। তাহলে টোটাল আমি জাস্ট 10 সেকেন্ড সময় দাও, আমরা টোটাল 7টা জিনিস নিয়ে আলোচনা করছি, খেয়াল করো। একটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, ইলেকট্রিক ফিল্ড, ডাব্লিউ, এনার্জি ব্যান্ড সেপারেশন, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট, টোটাল কারেন্ট। এই 7টা থেকে যে কোনো 2টা বা ম্যাক্সিমাম 3টা পয়েন্ট তোমার পরীক্ষায় জানতে চাওয়া হবে, এবং এটা পরীক্ষায় আসে, এটা প্রতিবারই পরীক্ষায় আসে। এখান থেকে তোমাকে যে কোনো 2টা বা 3টা থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে হবে। আগামী কালকের ক্লাসে, মানে নেক্সট উইকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইকুয়েশন দ্বারা প্রুফ করব। আজকে তো ইকুয়েশনটা সরাসরি লিখলাম যে এটা মানে এটা, কিন্তু আসলে তো এটা একটা প্রুফ আছে যে ইকুয়েশনটা কোথা থেকে আসলো, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন আছে? জি না স্যার, স্যার। রিভার্স বায়াস কন্ডিশনে স্যার যখন জেনার ডায়োড হয়ে যায়, জি তাহলে সেই ক্ষেত্রে কি স্যার আমার ডিফিউশন কারেন্ট অনেক ছোট হয়ে গেলে তখন জেনার হয়ে যায়, না, এরকম কিছু? তখন তখন পিএন জাংশনের ফরমেশনটাই ডিফারেন্ট। তখন এখন যে পিএন জাংশনটা আমরা দেখতেছি তখন এটা থাকবে না, এটা অন্য রকম একটা ফরমেশনে থাকবে। ওইটার যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা এই পিএন জাংশনের সাথে সেম হবে না। এটা আমরা রিভার্স বায়াস যখন পড়বো তখন দেখব যে জি স্যার। এই জেনার ডায়োডের যে ফরমেশন, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ওইটা তখন ডিফারেন্ট হবে। ডোপিংটা একটু চেঞ্জ হবে, নর্মাল পিএন জাংশনের ডোপিং আর জেনারের ডোপিং একই না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো, এটা আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা আমরা তখন এটা নিয়ে আলোচনা করবো, এটা একটা আলোচনা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।